নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিকের গোয়েন্দা গল্প রক্ত পাঞ্জা। আজকের গল্প পাঠ করেছে শুভঙ্কর। অন্যান্য চরিত্রে দীপঙ্কর, দীপ্তিমান, রাজ ও আমি নীলাঞ্জন। প্রচ্ছদালঙ্করণে শুভ। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, হেমেন্দ্র কুমার রায় রচিত রক্ত পাঞ্জা। অদ্ভুত একটা ফোন পেলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ভোরে ঘুম থেকে উঠে সবে প্রাতরাশ শেষ করেছেন এমন সময় টেলিফোন বেজে উঠল ঝনঝন শব্দে। হ্যালো, কে? আমি লালবাজার থেকে বলছি, ডেপুটি কমিশনার ডিডি নর্থ সেকশন। ও আপনি স্যার? হঠাৎ এত ভোরে আবার কি হলো? বাগবাজারে মল্লিক স্ট্রিটের 13 নম্বর বাড়িতে নাকি এক ভদ্রলোক ছোড়া মেরে খুন হয়েছে, আর বিষয়টি তদন্তভার আমি আপনার উপরেই দিতে চাই। আশা করি আপনি কৃতকার্য হবেন এক্ষেত্রে। উইশ ইউ গুড লাক। ধন্যবাদ স্যার। তাড়াতাড়ি পোশাক পরে তিনি যখন তদন্তে বেরিয়ে গেলেন তখন 8:30 বাজে। পরদিন বেলা 9টা বিখ্যাত ডিটেকটিভ জয়ন্ত তার প্রাত্যহিক খবরের কাগজ পড়া শেষ করে মুখ তুলল। একটু আগে চা এবং খাবার খেয়ে শরীরটাও বেশ একটু চাঙ্গা। এখন হাতে কোনো কাজ নেই। চুপচাপ বসে থাকতে তার কোনোদিনই ভালো লাগে না। ঘরে সশব্দে প্রবেশ করলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ঘরে পা দিয়েই হন্তদন্ত হয়ে বলতে শুরু করলেন, আরে জয়ন্ত, তুমি এখনো চুপচাপ বসে? তাছাড়া আর উপায় কি বলুন, কাজ নেই, আপনারাও নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছেন। আমি আর কি করব বলুন? চুপ করে বসে থাকতে কি আর ভালো লাগে? কিছু কাজকর্ম না থাকলে মনের মোষ তাড়িয়ে তো আর বেড়াতে পারি না। জয়ন্ত হেসে বলল। সুন্দরবাবু ব্যস্ত হয়ে বললেন, কি বলছো কাজ নেই? জানো, পরশু রাতে বাগবাজারে 13 নম্বর মল্লিক স্ট্রিটে একজন লোক রহস্যজনকভাবে খুন হয়েছে। পেছন থেকে ছোড়া মেরে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি যাতে কাউকে সন্দেহ করা যায় অথবা কোনো সূত্র মিলতে পারে। তার মানে সংক্ষেপে এই বোঝায় যে একেবারে আপনি হাল ছেড়ে দিয়ে বসে আছেন। তাছাড়া উপায় বা কি এক্ষেত্রে? অথচ ডেপুটি কমিশনার আমার উপরই ভরসা করে এই কেসটির ভার অর্পণ করেছেন, কিন্তু আমি তো প্রায় বোকা বনে গেছি ভায়া। ও, বোকা বনে গেছেন বলেই শেষ পর্যন্ত ভাঙা কুলো অর্থাৎ আমার কাছে ছুটে এসেছেন। সুন্দরবাবু ঠাট্টাটা গায়ে মেখে বললেন, বেশ, তা না হয় স্বীকার করছি। এ কথা বলতে আমার লজ্জা নেই যে সব ক্ষেত্রে তোমার মাথা আমাদের চেয়ে অনেকটা পরিষ্কার। বেশ, আমার উপরেই যখন ভার দিচ্ছেন তখন কয়েকটা প্রশ্ন করি, উত্তর দিন দেখি। বেশ, বলো। জয়ন্ত প্রশ্ন করল। প্রথম কথা, পেছন থেকে যখন ছোড়া মারা হয়েছে বলছেন, তখন এটা নিশ্চয়ই খুনের কেস, কিন্তু এছাড়া আর কি কোনো সূত্রই আশেপাশে দেখেননি? সুন্দরবাবু বললেন, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, জানো, একটা চিহ্ন পাওয়া গেছে। সেটা আর কিছুই নয়, দালানের গায়ে একটা রক্তাক্ত পাঞ্জার ছাপ। পুরনো পাপীদের হাতের যে ছাপ লালবাজারে আছে তার সাথে মিলিয়ে দেখা গেছে যে এই কোনো পুরনো পাপীর কাজ নয়, এটাই এই খুনির প্রথম খুন, এবং দালানের গায়ে হাতের ছাপ দিয়েই সে তার বিজয় বার্তা ঘোষণা করে গেছে। জয়ন্ত একটু চিন্তা করে বলল, আমার মনে হয় কেউ হয়তো লোকটির উপর পুরনো কোনো প্রতিহিংসা পোষণ করত, তাই এভাবে হত্যা করে দালানের গায়ে রক্তাক্ত হাতের ছাপ রেখে সে যে সেটাই চরিতার্থ করলো তা প্রমাণ করতে চায়। তারপর একটু থেমে বলল, কোন হাতের ছাপ পেয়েছেন দালানের গায়ে? সুন্দরবাবু বললেন, বাঁ হাতে। জয়ন্ত প্রশ্ন করল, আচ্ছা, পেছন থেকে ছোড়া মারা হয়েছে কোন দিকে?
মানে নিহত লোকটির বাঁ পাশে না ডান পাশে? সুন্দরবাবু একটু চিন্তা করে বললেন, ছোড়া মারা হয়েছে লোকটির বাঁ পা জোরে। লোকটা বাঁ হাতের সাহায্যেই ছোড়া মেরেছে দেখছি, সুতরাং বোঝাই যাচ্ছে যে খুনি বাঁ হাত ব্যবহার করে বেশি, অর্থাৎ খুনি লেফট হ্যান্ডেড। তারপর একটু থেমে প্রশ্ন করল, আচ্ছা, ছোড়ার আঘাত ছাড়া আর কোনো আঘাত দেখতে পেয়েছেন কি? না, একটি ছোড়ার আঘাতেই মৃত্যু হয়েছে। নিহত লোকটির শরীর কি বেশ হৃষ্টপুষ্ট? হ্যাঁ, নিহত লোকটির দেহে যে যথেষ্ট শক্তি ছিল তা তাকে দেখলেই বুঝতে পারা যায়। বেশ, তাহলে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এমন একজন শক্তিশালী লোককে যে একটি মাত্র ছোড়ার আঘাতেই খুন করতে পারে তার দেহের শক্তিও কম নয়, অর্থাৎ সংক্ষেপে খুনি যথেষ্ট শক্তিশালী। কি বলেন? হ্যাঁ, তা বটে। আচ্ছা, মেঝে থেকে রক্তমাখা হাতের ছাপ কতটা উপরে তা কি বলতে পারেন? না, তা তো মেপে দেখিনি, কিন্তু ছাপের উচ্চতার কি প্রয়োজন? দেখুন, কোনো খুন করে ছাপ মেরে যখন পলায়ন করে তখন ঠিক হাতের সামনে তাড়াতাড়ি ছাপ মারে। ইচ্ছা করে অনেক উঁচুতে কিংবা অনেক নিচুতে মারবার মতন অবকাশ থাকে না তার। হ্যাঁ, তা বটে। তার থেকে প্রমাণ করা যায় খুনির দেহের দৈর্ঘ্য। অবশ্য পাঞ্জার ছাপটা যে কয় ইঞ্চি লম্বা তাও জানার প্রয়োজন। আচ্ছা, ফোনে তোমায় আমি জানাবখন। সেদিন সন্ধ্যার কিছু আগে জয়ন্ত সুন্দরবাবুর কাছ থেকে ফোনে জানতে পারল যে মেঝে থেকে 6 ফিট কয়েক ইঞ্চি উপরে খুনির হাতের ছাপ পাওয়া গেছে। ছাপটির দৈর্ঘ্য প্রায় 8 ইঞ্চি। জয়ন্ত হাসতে হাসতে আপন মনেই বিড়বিড় করে বলল, দেখছি খুনির দৈর্ঘ্য প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। আপন মনেই সে গভীর চিন্তার মাঝে তলিয়ে যায়। 3 দিন পর খুব ভোরে জয়ন্তের ঘুম ভাঙল দরজায় কড়া নাড়ার শব্দে। তাড়াতাড়ি ধর্মর করে উঠে গিয়ে সে দরজা খুলে দিল। দেখা গেল ইন্সপেক্টর সুন্দরবাবুকে। আশ্চর্য হয়ে সে প্রশ্ন করল, এত ভোরেই যে আপনার আগমন সুন্দরবাবু? রাতে ভালো ঘুম হয়নি বলে মনে হচ্ছে। সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলো কেন ভায়া, এক মুহূর্ত কি আর শান্তিতে থাকবার জো আছে? কাল বরানগরে আলমবাজারের কাছে আর একজন লোককে ছোড়া মেরে খুন করা হয়েছে, এবং এক্ষেত্রেও দালানের গায়ে ওই পাওয়া গেছে রক্তমাখা হাতের ছাপ। এবারে মেঝে থেকে ক ফুট উপরে ছাপ পেয়েছেন এবং ছাপটি কত ইঞ্চি লম্বা? জয়ন্ত প্রশ্ন করল। সুন্দরবাবু বিজ্ঞের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, আরে সেই জন্যেই তো আমি এসেছি ভায়া। এবারে সমস্ত মাপজোপ করে তৈরি হয়েই এসেছি। এবারেও ঠিক বাঁ হাতে ছোড়া মেরে খুন, এবং এবারেও মেঝে থেকে প্রায় 6 ফিট ওপরে 8 ইঞ্চি লম্বা অবিকল পূর্বের মতোই হাতের ছাপ। তাই তো ভায়া তোমার আমার এত সুনজরে পড়ে গেছে। এখন উপায় একটা করো দেখি। না, আর চুপ করে বসে থাকলে আরও 2-1 জনের উপরে লোকটির প্রতিহিংসা নিতে পারে। সুতরাং কাল সন্ধ্যায় আমি খুনিকে গ্রেপ্তার করব সুন্দরবাবু, কিন্তু আপনার সাহায্যের যে আমার একান্ত প্রয়োজন। কি সাহায্য? আচ্ছা, নিহত প্রথম ও দ্বিতীয় ব্যক্তির মধ্যে কোনো আত্মীয়তা কিংবা অন্য কোনো রকম সম্পর্ক ছিল কি? মোটেই না। বিষয় সম্পত্তির লোভে যে খুনি এ কাজ করেনি তা আমি নিশ্চিন্ত, কারণ দুজনের মধ্যে কোনো সম্পর্কই তো ছিল না। সুতরাং দুজনকেই হত্যা করবে এমন আত্মীয় আসবে কোথা থেকে? তাছাড়া ওরা দুজনেই যদিও নেহাত গরিব নন, তবুও এমন প্রচুর অর্থ ওদের ছিল না যার জন্য কোনো আত্মীয়ের এত বড় লোভ হতে পারে। বেশ, প্রথম ব্যক্তির কোনো নিকট আত্মীয় আছেন কি? হ্যাঁ, তার ভাইপো মণিবাবু আছেন। ওতেই চলবে। এখন একটা কাজ করুন দেখি। প্রথম যে ব্যক্তি খুন হয়েছে তার অতি পরিচিত, অল্প পরিচিত, এমনকি সামান্যতম পরিচিত এরকম যতগুলো লোক আছে তাদের সকলের নাম জেনে নিয়ে একটা তালিকা প্রস্তুত করুন। আর দ্বিতীয় যে ব্যক্তিকে খুন করা হয়েছে তারও ঠিক এমনই এক তালিকা প্রস্তুত করুন। তারপর দেখুন এই 2 নিহত ব্যক্তিকেই চেনে, অর্থাৎ
দুজনেরই পরিচিত এরূপ কজন ব্যক্তি আছে এবং তাদের মধ্যে কে কে লম্বা ও শক্তিশালী, তাদের নামের লিস্টটা আমায় দিন। খাসা বুদ্ধি বটে তোমার জয়ন্ত। হ্যাঁ, তুমি কি ঘটনাস্থলে না গিয়ে শুধু ঘরে বসেই সব কাজ ছাড়তে চাও? হ্যাঁ, ঘরে বসেই আমি খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব সুন্দরবাবু, যা আপনারা খুনের ব্যাপারে তদন্ত করেও পারেননি। সন্ধেবেলা জয়ন্তের ঘরে আবার সুন্দরবাবুকে দেখা গেল। হাতে তার বিরাট দুটি নামের তালিকা। জয়ন্তকে দেখে হেসে বললেন, দেখো জয়ন্ত, প্রথম এবং দ্বিতীয় নিহত ব্যক্তির আত্মীয় পরিচিত, এমনকি একবারও যে তাদের সাথে আলাপ করেছে তাদের আমি একটা তালিকা প্রস্তুত করেছি। কিন্তু দুজনকেই চেনে এমন লোক মাত্রই 5 জন। তার মধ্যে আবার 6 ফুট লম্বা শক্তিশালী ব্যক্তি এই 3 জন। এদের নাম আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি। জয়ন্ত প্রশ্ন করল, অপর দুজন? সুন্দরবাবু হেসে বললেন, ওরা নেহাত বেঁটে আর রোগা। ওদের দ্বারা যে হত্যা সম্ভব হয়নি তা নিশ্চিত সত্য। ঠিক, এখন এই 3 জনের নাম ও পরিচয় আমি জানতে চাই। মোটামুটি যা জানা গেছে দেখো। প্রথম জন একজন রেসের বুকি, নাম তার অমর সিং। দ্বিতীয় জন চক্রধরপুরের জমিদার রামতারণ বোস। আর তৃতীয় ব্যক্তি একজন শাস্ত্র পণ্ডিত জ্যোতিষী, যিনি ওদের দুজনকেই শক্তি মন্ত্রে দীক্ষিত করেছিলেন। তার নামও রামদেও শর্মা। লোকটার আসল বাড়ি বিহার, তবে বাংলায় বেশ কথা বলতে পারে। জয়ন্ত জিজ্ঞাসা করল, ওরা দুজনেই কি ছিলেন শক্তিমন্ত্রের উপাসক? এবার তাহলে খুনিকে ধরার ব্যবস্থা করি, কি বলেন? কিন্তু তুমি কি করে জানবে যে আসল খুনি কে? দেখুন, আসল খুনি ধরা পড়ে দোষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হবে। জয়ন্তের বাড়িতে বসেছে একটা চায়ের বৈঠক। উপস্থিত আছেন জয়ন্ত, মানিক, সুন্দরবাবু, দুজন ছদ্মবেশী পুলিশ ইন্সপেক্টর, আর ওরা 3 জন, অমর সিং, চক্রধরপুরের জমিদার রামতারণ বোস এবং জ্যোতিষী রামদেও শর্মা। চায়ের বৈঠকে সাধারণ নানা আলোচনা চলছিল। হঠাৎ সুন্দরবাবু বলে উঠলেন, অমরবাবু, জয়ন্তবাবু পাশের ঘরে আপনার সাথে কয়েকটা কথা বলতে চান। আপনার অসুবিধা হবে না তো? অমরবাবু হেসে বললেন, না না, অসুবিধে আর কি। জয়ন্ত অমরবাবুর সাথে পাশের আধো অন্ধকার ঘরটিতে প্রবেশ করল। অমরবাবু ঘরের মধ্যে পা দিয়ে চমকে উঠলেন। আধো অন্ধকার ঘরের এক কোণে ঠিক যেন নিহত ব্যক্তি দুজন দাঁড়িয়ে আছে, বাঁ পা জুড়ে ছোড়া বিধানো, রক্তে দেহ ভেসে যাচ্ছে, মুখে আতঙ্কের চিহ্ন। জয়ন্তের দিকে চেয়ে অমরবাবু প্রশ্ন করলেন, এটা কি জয়ন্তবাবু? ও কিছু না, শুধু আমার একটা খেয়াল মাত্র। তার মানে? মনে করছি এবার থেকে নিহত ব্যক্তিদের একটা করে মোমের পুতুল তৈরি করে আমার এই ঘরটায় সাজিয়ে রাখবো। অমরবাবু হেসে বললেন, আচ্ছা, অদ্ভুত খেয়াল তো মশাই আপনার। হ্যাঁ, ডিটেকটিভদের মাঝে মাঝে এরকম অদ্ভুত খেয়াল হয়ে থাকে বটে, তবে এরও নিশ্চয়ই কোনো অর্থ আছে। দু একটা কথাবার্তার পর জয়ন্ত তাকে বিদায় দিয়ে ডেকে পাঠালে জ্যোতিষী রামদেও শর্মাকে। রামদেও নিশ্চিন্ত মনে ঘরে প্রবেশ করছিলেন। হঠাৎ এক সময় নিজের অজ্ঞাতেই তার চোখ দুটো গিয়ে ঠিকরে পড়ল ঘরের এক কোণে রক্ষিত মূর্তি দুটোর ওপর। তার যেন মনে হলো নিহত ব্যক্তি দুজনেই দাঁড়িয়ে আছে তার সামনে। কে যেন মুহূর্তে শুষে নিল তার মুখের সব রক্তটুকু। একটা অস্ফুট শব্দ করেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন। সবাই ছুটে এলো, চারিদিকে বেঁধে গেল হই হুল্লোড়। সুন্দরবাবুও ঘরের ভেতরে প্রবেশ করলেন। তার দিকে চেয়ে জয়ন্ত বলল, এই নিন সুন্দরবাবু আপনার খুনি, একে এক্ষুনি গ্রেপ্তার করুন। জ্ঞান ফিরে পাওয়ার পর জয়ন্ত তার দিকে চেয়ে হেসে হেসে বলল, আপনার অপরাধ আমরা জানতে পেরেছি, সুতরাং এবারে দোষ স্বীকার করুন, তাহলে শাস্তির পরিমাণ কম হতে পারে। জ্যোতিষী রামদেও শর্মা দোষ স্বীকার করলেন।
জয়ন্তের প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে জানালেন তার হত্যার কারণ। রামদেও শর্মা যে কাহিনী বললেন তা অতি রহস্যজনক। রামদেও আসলে খুব বড় জ্যোতিষী ছিলেন না। জ্যোতিষী সেজে কেবল লোকের মনের খবর বের করে নিতেন, তারপর অন্য একজন লোকের নাম দিয়ে চিঠি লিখে জানাতেন তাকে প্রচুর টাকা না দিলে সে সব রহস্য ফাঁস করে দেবে। আসলে সে ছিল একজন ব্ল্যাকমেলার। পুলিশ কিন্তু তার উপরে কোনোদিনই সন্দেহ করেনি। নিহত ব্যক্তি দুজন এবং আরো 4-5 জন লোককে সে ব্ল্যাকমেল করেছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই পরে টাকা দিতে অস্বীকার করে। নিহত ব্যক্তি দুজনও তাদের মধ্যে অন্যতম। যদিও ওরা দুজনেই তাকে ভক্তি করত এবং তার কাছেই শক্তিমন্ত্রে দীক্ষা নিয়েছিল, কিন্তু পরে তারা বেঁকে বসে যখন তার আসল রূপ ওদের কাছে প্রকাশ হয়ে পড়ে। ওদের মতো আরো অনেকে রামদেও শর্মার কবল থেকে পালিয়ে আত্মরক্ষা করে এবং চক্রধরপুরের জমিদার রামরতন বসু তাদের মধ্যে অন্যতম। কোনো উপায় না পেয়ে রামদেও শর্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তার মক্কেলদের ভয় দেখাবার জন্যেই পরপর 2টি খুন করে এবং ঘরে রক্ত পাঞ্জার ছাপ এঁকে রেখে যায়। পরিশেষে রামদেও শর্মা স্বীকার করলেন যে সত্যিই জয়ন্তবাবুর মতো সুযোগ্য গোয়েন্দা এ ব্যাপারে হাত না দিলে কেউ তাকে সন্দেহ করতে পারত না। ইন্সপেক্টর সুন্দরবাবু সবার শেষে বললেন, সত্যি জয়ন্ত, অদ্ভুত তোমার ক্ষমতা। ঘরে বসেই তুমি খুনিকে আবিষ্কার করলে। জয়ন্ত হেসে বলল, আরে সে তো আপনাদেরই সাহায্যে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।